কিছু মনীষী কেবল সাহিত্য রচনা করেন না, তারা একটি জাতির চিন্তাকে নতুন দিশা দেন। কিছু মানুষ কেবল তাদের সময়কে ধারণ করেন না, সময়কে অতিক্রম করে হয়ে ওঠেন এক বৌদ্ধিক ঐতিহ্যের অংশ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তেমনই এক অসামান্য ব্যক্তিত্ব। তিনি আধুনিক বাংলা উপন্যাসের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রজ্ঞাবান প্রাবন্ধিক, দক্ষ প্রশাসক, দূরদর্শী সম্পাদক এবং ঊনবিংশ শতকের বাংলা নবজাগরণের অন্যতম প্রধান বুদ্ধিজীবী। তার সাহিত্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তার চিন্তা ভারতীয় বৌদ্ধিক ইতিহাসকে নতুন দিগন্ত দেখিয়েছে, আর তার রচনা আজও গবেষণা ও আলোচনার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তার জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করব শুধু একজন ঔপন্যাসিক হিসেবে নয়, বরং সাহিত্য, ইতিহাস এবং ইতিহাস চর্চার আলোকে এক বহুমাত্রিক মনীষী হিসেবে। ম্যাম, আজ তো 26শে জুন, বাংলা সাহিত্য ও ভারতীয় বৌদ্ধিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। আমরা তাকে সাধারণত বন্দে মাতরমের রচয়িতা অথবা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেই স্মরণ করি। কিন্তু একজন ইতিহাসের ছাত্রী হিসেবে আমার মনে একটি প্রশ্ন জাগে, বঙ্কিমচন্দ্রকে কি শুধুমাত্র একজন সাহিত্যিক হিসেবে দেখলেই তার প্রকৃত গুরুত্ব উপলব্ধি করা সম্ভব? তোমার প্রশ্নের যদি এক কথায় উত্তর দিতে বলো আমায়, তাহলে বলবো না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেবল একজন সাহিত্যিক হিসেবে দেখলে তার অবদানের একটি অংশই ধরা পড়ে। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার মধ্যে সাহিত্য, প্রশাসন, সমাজচিন্তা, বৌদ্ধিক নেতৃত্ব সবকিছু এক সূত্রে গাঁথা ছিল। তাকে বোঝার জন্য তার লেখা পড়া যেমন জরুরি, তেমনি জরুরি তিনি কোন সময়ে লিখেছেন, কি ধরনের সমাজে বাস করেছেন এবং তার চিন্তা সেই সময়ের পরিবর্তনের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটিও অনুধাবন করা। একজন ইতিহাসবিদের কাছে বঙ্কিমচন্দ্র তাই শুধু একজন ঔপন্যাসিক নন, তিনি 19 শতকের বাংলার পরিবর্তনশীল সমাজ ও চিন্তার এক গুরুত্বপূর্ণ সাক্ষী। অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে বুঝতে হলে তার সময়কেও বুঝতে হবে। একদমই তাই। বঙ্কিমচন্দ্রের জন্ম 1838 সালের 26শে জুন উত্তর চব্বিশ পরগনার কাঁঠালপাড়ায়, যা বর্তমানে নৈহাটি অঞ্চলের অন্তর্ভুক্ত। এটি এমন এক সময় যখন বাংলায় নতুন শিক্ষা ব্যবস্থা, মুদ্রণ যন্ত্রের প্রসার, সংবাদপত্র, আধুনিক সাহিত্য চর্চা এবং সমাজ সংস্কারের আন্দোলন ধীরে ধীরে নতুন বৌদ্ধিক পরিবেশ গড়ে তুলেছিল। তিনি হুগলি মহসিন কলেজে শিক্ষা লাভ করেন এবং 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষায় উত্তীর্ণদের অন্যতম ছিলেন। এই ঘটনাটি কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বাংলায় আধুনিক উচ্চশিক্ষার ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই বছর তিনি ব্রিটিশ ভারতের প্রশাসনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ প্রায় 3 দশকেরও বেশি সময় বিভিন্ন জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। ম্যাম, একজন প্রশাসকের অভিজ্ঞতা কি তার সাহিত্যকে প্রভাবিত করেছিল? নিশ্চয়ই। প্রশাসনিক দায়িত্ব পালনের ফলে তিনি বাংলার গ্রাম জীবন, সামাজিক রীতি, কৃষকের জীবন, আইনি ব্যবস্থা এবং মানুষের সুখ দুঃখকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান। ফলে তার সাহিত্য কেবল কল্পনার জগতে সীমাবদ্ধ থাকেনি, বরং সমকালীন সমাজ জীবনের নানান অভিজ্ঞতা, নৈতিক প্রশ্ন এবং মানুষের মনস্তত্ত্ব সেখানে বাস্তবতার সঙ্গে মিলেমিশে গেছে। এই কারণেই ইতিহাসবিদেরা বঙ্কিমচন্দ্রের রচনাকে শুধু সাহিত্য হিসেবে নয়, 19 শতকের সমাজ ও সংস্কৃতির একটি মূল্যবান উৎস হিসেবেও বিবেচনা করেন। অবশ্যই সাহিত্যকে ইতিহাসের প্রত্যক্ষ দলিল হিসেবে নয়, বরং সমাজ মানুষের প্রতিফলন হিসাবে পাঠ করা হয়। ম্যাম, আপনি বারবার 19 শতকের বাংলার কথা বলছেন। এই সময়টিকে আমরা বাংলার নবজাগরণ বলি। বঙ্কিমচন্দ্রের সঙ্গে এই নবজাগরণের সম্পর্ক কতটা গভীর ছিল?
খুবই গভীর। বাংলার নবজাগরণ শুধু সমাজ সংস্কারের আন্দোলন ছিল না, এটি ছিল চিন্তার, ভাষার, শিক্ষার এবং সংস্কৃতির পুনর্গঠনের একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া। এই সময়ে আধুনিক শিক্ষা, যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা, সংবাদপত্র, সাহিত্য এবং সামাজিক সংস্কার সবকিছু মিলিয়ে এক নতুন বৌদ্ধিক পরিবেশ গড়ে উঠেছিল। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের মতো মনীষীদের পাশাপাশি বঙ্কিমচন্দ্র এই নবজাগরণের অন্যতম প্রধান নির্মাতা। তবে তার বিশেষত্ব ছিল তিনি সাহিত্যকে শুধু নন্দনতাত্ত্বিক সৃষ্টির পর্যায়ে রাখেননি, বরং সমাজ, ইতিহাস, ধর্ম, নৈতিকতা এবং জাতীয় চেতনা নিয়ে ভাববার একটি শক্তিশালী মাধ্যম হিসাবে গড়ে তুলেছিলেন। এই কারণেই কি তাকে আধুনিক বাংলা উপন্যাসের অন্যতম প্রতিষ্ঠাতা বলা হয়? ঠিক তাই। বাংলা ভাষায় উপন্যাস চর্চা তার আগেও শুরু হয়েছিল, কিন্তু উপন্যাসকে একটি পরিণত সাহিত্য রূপ হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের অবদান অসাধারণ। 1865 সালে প্রকাশিত দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যে ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাসের নতুন দিগন্ত উন্মোচন করে। এরপর কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, আনন্দমঠ এবং দেবী চৌধুরানীর মতন উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা কথা সাহিত্যে বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং গদ্য ভাষার শৈল্পিক উৎকর্ষকে নতুন উচ্চতায় পৌঁছে দেন। তার সাহিত্য প্রমাণ করে যে বাংলা ভাষাও বিশ্বমানের উপন্যাস রচনার জন্য সম্পূর্ণ সক্ষম। অর্থাৎ বঙ্কিমচন্দ্র শুধু জনপ্রিয় ঔপন্যাসিক নন, তিনি বাংলা ভাষা ও আধুনিক সাহিত্য রীতিরও একজন নির্মাতা। একেবারেই তাই। তার সাহিত্যকে যত বেশি পড়া হয় ততই বোঝা যায় তিনি শুধু গল্প বলেননি, তিনি বাংলা ভাষাকে নতুন প্রকাশ ক্ষমতা দিয়েছেন এবং সাহিত্যকে একটি বিস্তৃত বৌদ্ধিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন। এই কারণেই 1.5 শতাব্দীরও বেশি সময় পরেও বঙ্কিমচন্দ্রের বাংলা সাহিত্য, ইতিহাস এবং ভারতীয় বৌদ্ধিক ঐতিহ্যের আলোচনায় সমানভাবে প্রাসঙ্গিক। ম্যাম, আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একজন ঔপন্যাসিক হিসেবে তো জানি, কিন্তু তার বৌদ্ধিক বা ইন্টেলেকচুয়াল দিক সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। বঙ্কিমচন্দ্র কেবল একজন সফল ঔপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন একজন গভীর চিন্তাশীল প্রাবন্ধিক, সম্পাদক এবং জনবুদ্ধিজীবী। 1872 সালে তিনি বঙ্গদর্শন পত্রিকা প্রতিষ্ঠা করেন। 19 শতকের বাংলা ভাষা ও সাহিত্য চর্চার ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব অত্যন্ত বেশি। বঙ্গদর্শন শুধু সাহিত্য প্রকাশের পত্রিকা ছিল না, এটি ছিল একটি বৌদ্ধিক পরিসর যেখানে সাহিত্য, ইতিহাস, সমাজ, শিক্ষা, ধর্ম, নৈতিকতা, ভাষা ও সংস্কৃতি নিয়ে যুক্তিনির্ভর আলোচনা হতো। এই পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যের পরিণতি যেমন ঘটেছে, তেমনি নতুন প্রজন্মের বহু লেখক ও চিন্তাবিদও অনুপ্রাণিত হয়েছেন। অর্থাৎ বঙ্কিমচন্দ্র শুধু সাহিত্য সৃষ্টি করেননি, তিনি একটি চিন্তার পরিবেশও নির্মাণ করেছিলেন। ঠিক তাই। একজন মহান সাহিত্যিকের অবদান কেবল তার নিজের রচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তিনি একটি বৌদ্ধিক সমাজও গড়ে তোলেন। বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রেও আমরা সেটিই দেখতে পাই। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করলেই আমাদের সকলের মনে পড়ে বন্দে মাতরম। এই বন্দে মাতরমের ঐতিহাসিক গুরুত্ব কি? সত্যি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। সংস্কৃত ঘন বাংলায় রচিত এই কবিতায় মাতৃভূমিকে জননী রূপে কল্পনা করে তার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ভক্তি নিবেদন করা হয়েছে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী বঙ্কিমচন্দ্র 1875 সালে এই কবিতাটি রচনা করেন এবং পরবর্তীকালে 1882 সালে প্রকাশিত তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এটি অন্তর্ভুক্ত করেন। উপন্যাসে এটি শুধু একটি গান নয়, বরং দেশপ্রেম, আত্মত্যাগ এবং জাতীয় চেতনার এক শক্তিশালী প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এই গানটি পরিবেশন করেন। এরপর বিশেষ করে 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান স্লোগান ও জাতীয় জাগরণের প্রতীকে পরিণত হয়। অসংখ্য স্বাধীনতা সংগ্রামী এই গান থেকে দেশপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণা লাভ করেছিলেন। পরবর্তীকালে 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদে ঘোষণা করা হয় যে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং-এর মর্যাদা লাভ করবে। সুতরাং বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি বাংলা সাহিত্য, ভারতীয় জাতীয় চেতনা, স্বাধীনতা আন্দোলন এবং ভারতের সাংস্কৃতিক ইতিহাসের এক অমূল্য ঐতিহ্য। ম্যাম, ইতিহাসের একজন ছাত্রী হিসেবে আমার সবচেয়ে বেশি আগ্রহ হিস্টোরিওগ্রাফি নিয়ে। বঙ্কিমচন্দ্রকে নিয়ে ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি কিভাবে গড়ে উঠেছে? খুব সুন্দর একটা প্রশ্ন। ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি বলতে বোঝায় কোনো ব্যক্তি, ঘটনা বা বিষয়কে নিয়ে বিভিন্ন সময়ে গবেষক ও ইতিহাসবিদেরা কিভাবে মূল্যায়ন করেছেন এবং সেই মূল্যায়ন কিভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরেও এই ইতিহাস চর্চার একটি দীর্ঘ ও আকর্ষণীয় বিবর্তন হয়েছে। তার সমসাময়িক পাঠক ও সাহিত্য সমালোচকেরা তাকে প্রধানত বাংলা ভাষার একজন অসাধারণ সাহিত্য স্রষ্টা এবং আধুনিক বাংলা উপন্যাসের অন্যতম প্রতিষ্ঠাতা হিসাবে মূল্যায়ন করেছিলেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বিশেষত বাংলা সাহিত্য ইতিহাস রচনার সময় তাকে বাংলার নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং জাতীয় চেতনার জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মনীষী হিসেবে দেখা হয়। স্বাধীনতা উত্তর ইতিহাস চর্চায় নতুন দৃষ্টিভঙ্গির বিকাশের সঙ্গে সঙ্গে গবেষকেরা বঙ্কিমচন্দ্রকে শুধু সাহিত্যিক হিসেবে নয়, বরং ঔপনিবেশিক সমাজ, ধর্মচিন্তা, ভাষা, জাতীয়তাবাদ এবং বৌদ্ধিক ইতিহাসের প্রেক্ষাপটেও বিশ্লেষণ করতে শুরু করেন। পরবর্তীকালে নারীবাদী সাহিত্য সমালোচনা তার নারী চরিত্রের উপস্থাপনাকে নতুনভাবে মূল্যায়ন করে। উত্তর ঔপনিবেশিক গবেষণা তার রচনার জাতীয় পরিচয় ও ঔপনিবেশিক আধুনিকতার ধারণাকে বিশ্লেষণ করে। আবার সাবাল্টান স্টাডিজের প্রভাবিত গবেষণায় প্রশ্ন তোলা হয় তার সাহিত্যে সাধারণ মানুষ ও প্রান্তিক সমাজকে কিভাবে তিনি উপস্থাপন করেছেন, অথবা কোথায় রয়ে গেছে নীরবতা। আজকের আন্তঃবিষয়ক গবেষণায় বঙ্কিমচন্দ্রকে একযোগে সাহিত্যিক, সম্পাদক, সমাজচিন্তক, রাজনৈতিক চিন্তার নির্মাতা এবং বাংলার নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করা হয়। যদিও বঙ্কিমচন্দ্রের রচনা এই ধারার একমাত্র বিষয় নয়, তবুও তার সাহিত্যকে এই প্রশ্নগুলির আলোয় পুনর্পাঠ করা হয়েছে। তাহলে কি বলা যায় একজন মনীষীর গুরুত্ব সময়ের সঙ্গে সঙ্গে নতুন গবেষণার মাধ্যমে আরো বিস্তৃত হয়? এই ধারাবাহিক পরিবর্তনই আমাদের দেখায় যে একজন ক্লাসিক মনীষীর মূল্যায়ন কখনো স্থির থাকে না। নতুন গবেষণা, নতুন প্রশ্ন এবং নতুন পদ্ধতির মাধ্যমে তা ক্রমাগত সমৃদ্ধ হয়। ম্যাম, অসাধারণ। আজ বুঝতে পারলাম বঙ্কিমচন্দ্রকে কেবল একজন ঔপন্যাসিক হিসেবেই নয়, বরং একটি ইন্টেলেকচুয়াল হেরিটেজের নির্মাতা হিসেবেও দেখতে হয়। ঠিক তাই। আর এই কারণেই তার সাহিত্য এবং চিন্তা আজও গবেষণা, পাঠ এবং আলোচনার বিষয় হয়ে আছে। ম্যাম, আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আজকের ডিজিটাল যুগে যখন জ্ঞানচর্চার নতুন নতুন ক্ষেত্র প্রতিনিয়ত উন্মুক্ত হচ্ছে এবং গবেষণার পদ্ধতিও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পড়া বা তার উপর গবেষণা করা এখনও কেন প্রাসঙ্গিক? কোনো ক্লাসিক সাহিত্যিকের গুরুত্ব কেবল তার সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং প্রতিটি নতুন যুগ তাকে নতুন প্রশ্নের আলোকে পুনরাবিষ্কার করে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। আজ তার রচনা কেবল সাহিত্যিক সৌন্দর্যের জন্য নয়,
বরং ঊনবিংশ শতকের বাংলা সমাজ, বাংলা নবজাগরণ, ঔপনিবেশিক আধুনিকতা, ভাষার বিবর্তন এবং ভারতীয় জাতীয় চেতনার বিকাশ বোঝার এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে অধ্যয়ন করা হয়। ডিজিটাল আর্কাইভ, অনলাইন পাণ্ডুলিপি সংগ্রহ, আন্তঃবিষয়ক গবেষণা এবং নতুন গবেষণা পদ্ধতির ফলে তার সাহিত্যকে আজ ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, রাষ্ট্রচিন্তা ও বৌদ্ধিক ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে পুনরায় মূল্যায়ন করা সম্ভব হচ্ছে। তাই বঙ্কিমচন্দ্র আজ কেবল অতীতের নন, তিনি সমকালীন গবেষণারও এক গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে পড়া মানে শুধু তার সাহিত্যকে জানা নয়, বরং একটি যুগের সমাজ, সংস্কৃতি এবং চিন্তার ইতিহাসকে বোঝারও একটি গুরুত্বপূর্ণ পথ। একদমই তাই। তার সাহিত্য আমাদের শেখায় ভাষা কেবল ভাব প্রকাশের মাধ্যম নয়, এটি একটি সমাজের স্মৃতি, সংস্কৃতি এবং আত্মপরিচয়েরও ধারক। আবার তার রচনা আমাদের মনে করিয়ে দেয় সাহিত্য কখনো সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, ধর্ম, নৈতিকতা এবং মানুষের জীবনবোধ সব কিছুর সঙ্গে সাহিত্য গভীরভাবে সম্পর্কযুক্ত। ম্যাম, আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে সময়ের সঙ্গে সঙ্গে বঙ্কিমচন্দ্রকে নিয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত হয়েছে। তাকে একজন ঔপন্যাসিক হিসেবে যেমন মূল্যায়ন করা হয়েছে, তেমনি সম্পাদক, প্রাবন্ধিক, সমাজচিন্তক এবং বাংলা নবজাগরণের অন্যতম প্রধান বুদ্ধিজীবী হিসেবেও নতুনভাবে অনুধাবন করা হয়েছে। ঠিক তাই, এবং এখানেই ইতিহাস চর্চার প্রকৃত তাৎপর্য। ইতিহাস আমাদের কেবল অতীতের তথ্য জানায় না, বরং শেখায় কিভাবে সেই অতীতকে নতুন প্রশ্ন, নতুন উৎস এবং নতুন গবেষণা পদ্ধতির আলোকে পুনর্বিবেচনা করতে হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ও চিন্তা সেই পুনর্মূল্যায়নের সুযোগ আজও সৃষ্টি করে চলেছে। তাই তার উত্তরাধিকার কোনো স্থির স্মৃতি নয়, এটি একটি চলমান বৌদ্ধিক ঐতিহ্য। আজকের আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেবল একজন জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে স্মরণ করলেই তার অবদানের পূর্ণতা ধরা পড়ে না। তিনি ছিলেন একজন সাহিত্য স্রষ্টা, প্রাবন্ধিক, সম্পাদক, প্রশাসক, সমাজচিন্তক এবং বাংলা নবজাগরণের অন্যতম বিশিষ্ট বুদ্ধিজীবী। তার সাহিত্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তার চিন্তা বাংলা বৌদ্ধিক ইতিহাসকে নতুন মাত্রা দিয়েছে, আর তার উত্তরাধিকার আজও গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বাহ, খুব সুন্দরভাবে বিষয়টিকে সংক্ষেপে তুলে ধরেছ। আজ তার জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা কেবল স্মরণে নয়, জ্ঞান চর্চায়, কেবল উদযাপনে নয়, পাঠে, কেবল পাঠে নয়, গবেষণায়। বঙ্কিমচন্দ্রকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো তার রচনাকে প্রাসঙ্গিক ঐতিহাসিক প্রেক্ষাপটে পড়া, বোঝা এবং আলোচনা করা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার সাহিত্য, চিন্তা এবং বৌদ্ধিক উত্তরাধিকার আগামী প্রজন্মের জ্ঞান চর্চাকে সমৃদ্ধ করুক। ধন্যবাদ।